went there না go there? Negative হইলে I had better not, had not better না, had better not go there. বুঝছো ব্যাপারটা? তোমার বরঞ্চ ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া উচিত, এরকম বরঞ্চ বলে। তাহলে ওই যে had better would rather, তাহলে I would rather say than, TSAN, I would rather কি হবে die, বা you would rather, তোমাকে যদি বলছি you would rather die than beg, কারণ দুইটা একই ইয়েতে আসবে, শেষ। তারপরে তুমি পারবে না কেন? এখন তোমাকে বলতেছে প্রথম স্ট্রাকচারটা তুমি জানলা, পরে অর্থগুলো জানলা, এটা কোনটা অর্থ কোনটা, কোনটাকে কোন জায়গায় বসালে সুন্দর হবে, বাস। তারপরে দেখো যে তুমি নিজে না গেছে, বেশি লাগবে না, 4-5টা ক্লাসে এনাফ। এখন তুমি এটা আমি বলছি, আরো কম লাগতে পারে। নেক্সট, ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হবে। ডু ডাজ ডিড এর পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। ডু ডাজ ডিড এর পরে ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম। এই ক্ষেত্রে যদি তোমাকে বলে তুমি কি কাজটি করেছিলে, তুমি কি কাজটি, এই এটার অ্যানসারটা কি হবে? আগে অ্যানসার থেকে কিন্তু প্রশ্নটা বের করতে পারবা। আমি তোমাদেরকে একটা কথা বলছি, এটা অ্যানসার থেকে কি বের করতে পারবা? কোশ্চেন। যেমন হ্যাঁ আমি করেছিলাম, হ্যাঁ আমি করেছিলাম, ইয়েস আই ওয়ার্কড, অথবা ইয়েস আই ডিড, বা ইয়েস আই ওয়ার্কড, তুমি কি কঠোর পরিশ্রম করেছিলে? ইয়েস আই ওয়ার্কড হার্ড, ইয়েস আই ওয়ার্কড হার্ড। আবার আমরা ডিড দিতে পারি। তাহলে ওয়ার্ক শব্দটা, এই খেয়াল করো, ওয়ার্ক শব্দটা কোন ফর্মে আছে? তাহলে আই ওয়ার্ক হার্ড, আই ওয়ার্ক হার্ড, ভার্ব কয়টা? একটা। এটা আবার তোমাকে মনে রাখতে হবে, সকল ভার্বে অক্সিলারি ভার্ব থাকে। ধরো আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ কি দা ওয়ার্ক। আচ্ছা, এখানে আবার তোমাকে মনে রাখতে হবে ডান কয় নম্বর ভার্ব? 3 নম্বর। তার মানে আই ডান দা ওয়ার্ক হয়, তার মানে শুধু ডান ভার্ব হতে পারে না। আই ডুইং 4 নম্বরটা হবে, আই টু ডু সাধারণত হয় না, কিন্তু অনেক সময় দেখা গেছে যে উজ্জ্ব রাখে, এই কারণে অনেক সময় আই টু ডু, ইউ টু লিভ, এরকম হয় না, আই টু ডাই, ইউ টু লিভ, এরকম হতে পারে, এটা অন্য জিনিস। বেস ফর্মে আই বি এ স্টুডেন্ট হবে, কিন্তু সাবজেক্টিভের ক্ষেত্রে আবার এটা হয়, কিন্তু আসলে হয় না, এমনি নরমালি হয়ই না। সাবজেক্টিভ আবার আলাদা রুল, দ্যাট হয় সাবজেক্টের ভার্বের বেস ফর্ম, সেটা অন্য জিনিস। তাহলে আই ডান দা ওয়ার্ক হচ্ছে না, আই ডুইং দা ওয়ার্ক হচ্ছে না, কিন্তু আই হ্যাভ ডান, আই এম ডুইং এটা আবার হচ্ছে। আই ডান কোনো ভার্ব না, ডুইংও কোনো ভার্ব না, কিন্তু নিয়ম মাফিক হ্যাভের লগে ডান বসলে, এম ইজারের লগে ডুইং বসলে তখন আবার মেইন ভার্ব। আমি বলি এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী টাইপ, হইলে প্রধানমন্ত্রী, না হইলে উপমন্ত্রী, প্রতিমন্ত্রী কিছু না, না হইলে কিছু না। সবাইকে বুঝতে পারছো? না হলে কিছু না। এখন তোমাকে বুঝতে হবে, এই আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা, তাহলে হ্যাভ কয় নং ভার্ব? B1, B1 এক নং ভার্বটা B1 হইতে পারে। এখন হ্যাভ তো বেস ফর্ম হয়, বি নট হয়, হ্যাভ কি হয়? বেস ফর্ম। তাহলে হ্যাভ বেস ফর্ম যদি হয়, আবার B1 ও হয়, তাহলে বেস ফর্মটা আমরা নেব না B1টা নেব? বলো, যদি দুইটাই হয় কোনটা নেব? B1, যেটা হইলে সুন্দর দেখায় ওটাই আমরা নেব, ঠিক কি না? যেমন গো, এটা হয় এটা হয়, এখন আই গো বললাম, এখন তুমি যদি বলো যে আমি এই গো লিখছি, কি লাভ হইব? তার মানে এটাই তোমার। এখন সবাই একটু খেয়াল করো, তাহলে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, তাহলে হ্যাভ 1 নম্বর কারেক্ট, আর ডান 2 নম্বর কি হতে পারে? তাহলে ডান যখন 2 নম্বরে চলে গেছে তখন আবার মেইন ভার্ব হয়ে গেছে, তখন কি ভার্ব হয়ে গেছে? তাহলে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ। ডান কি? মেইন ভার্ব। তো এরকম ওয়ার্ক, এখানে তো কোনো কি নাই, অক্সিলারি ভার্ব নাই। তবে মনে রাখতে হবে একটা ভার্ব যদি থাকে এরকম, ওয়ার্ক কোন ফর্ম? B2, পাস্ট ফর্ম। এখন তুমি বলতে পারো ওয়ার্ক তো ভাই B3 হয়, ওয়ার্ক B3 হয় না, তাহলে কোনটা সুন্দর দেখায়? B2 হইলে তো এটা মিলে, তাহলে আমরা B3 তে কেন ধরবো? আমরা এটাকে B2 হিসেবে তখন চিন্তা করব। যদি কোনোটা B1, B0 দুইটাই হয়, তখন আমরা আগে B1 কে ধরবো। আবার আই উইল গো, এখানে তো নিশ্চিত B1 হইব, এটা B0 হবে,
কারণ 2 নম্বর কখনো B1 হতে পারে না। বেসিকটা বুঝছো? কে কে বুঝছো? হাত তোলো তো। ভেরি গুড। তোমরা লাস্টের জন বুঝো না ভাইয়া? তুমি বুঝো নাই? গুড। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে যখন আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন আমরা বুঝতে পারলাম যে একটা ভার্ব থাকলেও সেখানে কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে। তাহলে ওয়ার্ডটা অক্সিলারি ভার্ব কি আছে? ডিড। কারণ একটা ভার্ব থাকলে সেখানে ডু ডাজ ডিড যে কোনো একটা অক্সিলারি ভার্ব থাকে। ডু ডাজ ডিড। তার মানে এখানে নিশ্চিত আছে কি? ডিড। তাহলে আই ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে। তাহলে তুমি কি গতকাল পরিশ্রম করেছো? তাহলে ডিড দিয়ে নিয়ে আসবো। তাহলে ডিড, এখানে তো আই, সে তো প্রশ্ন করছে আমাকে, তখন আমি অ্যান্সার করছি আই দিয়ে। কিন্তু এখানে কি হবে? ডিড ইউ। ডিড ইউ। এখানে খেয়াল করো, ওয়ার্কটা ডু ডাজ ডিড এর কারণে হয়েছে, ভার্বের কোন ফর্ম হয়ে যাবে? বেস ফর্ম। তাহলে ডিড ইউ ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে? ডিড ইউ ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে? কথা কি বুঝতে পারছো? এখন তুমি কিন্তু বেসিকটা জানা থাকলে পরে যখন আমরা কালকে টেন্স এবং অ্যাক্টিভ প্যাসিভের ফর্মটা যোগ করে দেব, তখন তুমি সেন্টেন্স মেকটা তোমার সহজ হয়ে যাবে। কারণ আমি আন্দাজে প্রথমে টেন্স থেকে শুরু করে দিলাম, তুমি বেসিকটা জানো না, তাহলে তো তুমি করতে পারবে না। বুঝছো ব্যাপারটা? এই জন্য তোমাকে লেগে থাকতে হবে। ইউ হ্যাভ টু ক্লিং টু। আমাদের সাথে কি করে থাকতে হবে? লেগে থাকতে হবে। পরেরটা আসো। তার মানে ডু ডাজ ডিড এর পরে ভার্বের কোন ফর্ম হচ্ছে? বেস ফর্ম। ডু ডাজ ডিড এর পরে ভার্বের কোন ফর্ম হচ্ছে? বেস ফর্ম। তোমরা লিখতেছো তো ডু ডাজ ডিড এর পরে বেস ফর্ম, তারপর মডেল অক্সিলারি পরে বেস ফর্ম, এটা লিখতেছো? ছোট ছোট ওই জায়গাটা লেখো। ডু ডাজ ডিড এর পরে বেস ফর্ম, মডেল অক্সিলারি পরে বেস ফর্ম। দেখি আমাদের ক্লাসের একটা ইয়েটা নিয়ে নেই নাকি? এ তো খালি তোমার ইয়ার ক্লাসে নেয়, তোমাদের ইয়ে করে না। সবাইকে দেখা যাচ্ছে? ঠিক আছে, বোর্ড দেখা যায়? ফুল। তাহলে এই এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা শোনো, এই সবাইকে খেয়াল করো। তাহলে আমাদের এটা চলে গেল। আমি তোমাদেরকে বলছি সব ভার্ব গুরুত্বপূর্ণ না। আমি কি এখানের মধ্যে অর্গানাইজ, রিকমেন্ড এই ভার্বগুলো লিখতেছি? আমি ডু ডাজ ডিড, হ্যাভ, এই যে এখন মনে করো হ্যাভ ভার্ব লিখবো, গেট, অ্যামিজার বা মডেল অক্সিলারি, এগুলো লিখতেছি। কারণ এগুলো হচ্ছে সেন্টেন্সে বারবার আসে, তো এগুলো ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, ওই যে বললাম যে লাইক, হেট, ডিসলাইক, রিকমেন্ড, এনজয়, এই ওয়ার্ডগুলোর পরে কি হবে? ওগুলোর পরে সাধারণত একটা ভার্ব আসলে আইএনজি হয় অথবা টু প্লাস বেস ফর্ম হয়। এই দুইটা জিনিস আবার আমাদের 10 নম্বর লেকচারে আমরা করে দিচ্ছি। তখন তোমার ওই জিনিসটা হবে, যেমন এনজয় এর পরে ভার্ব আসলে কি হয়? আইএনজি। এখন প্রথমে হচ্ছে কি, হ্যাভ এগুলোর ব্যবহার প্রচুর, যে কোনো ভার্ব আসলে পার, কিন্তু এনজয় এর ব্যবহার কি প্রচুর? যেমন আমি ফুটবল খেলা পছন্দ করি, এনজয় করি, তাহলে আই এনজয় প্লেইং ফুটবল। এখন তোমাকে তো জানতে হবে এনজয় করে আইএনজি, ওটা আবার আমরা গল্প আকার করে দিচ্ছি। এই ব্যাপারগুলো শিখার পরে বাকি যতগুলো ভার্ব আসবে আজকের এগুলো শিখার পরে সাধারণত আর যে ভার্বগুলো আসবে ওগুলোর পরে সাধারণত আইএনজি হবে অথবা টু প্লাস ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। এই কম্বিনেশন তুমি জানা থাকলে তুমি দেখবে যে আস্তে ধীরে করতে পারতেছো। একটার পর একটার পর একটার পর একটা আমরা আসতেছি। এবার একটু খেয়াল করে দেখি আমরা ভাইয়ারা, হ্যাভ ভার্বগুলো, হ্যাভ মানে কি শুধু হ্যাভ? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু হ্যাভ, মানে এরকম যেরকম ফর্ম আছে এরকম ফর্মগুলো। এগুলোর পরে ভার্বের 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম কোনটা? পাস্ট পার্টিসিপল। এই যে ওয়ার্ক, গন, বিন। এখন এই ওয়ার্ক কোনটা? এটা, এটা না, দেখতে একই রকম কিন্তু জিনিস কিন্তু কি না এক। তাহলে আই হ্যাভ, ডু হবে না ডান হবে না ডিড হবে? আই হ্যাভ ডান দা ওয়ার্ক। তোমার এখানে কখনোই সুযোগ নাই তুমি অন্যগুলো নিতে পারবে না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আই হ্যাভ, হ্যাভ ঠিক আছে, হ্যাভ 1 নম্বর, ওই যে বেসিকটা আবার শিখেছি, হ্যাভ হচ্ছে 1 নম্বর কি B1, এই হিসাবে হ্যাভ 1 নম্বর হয়েছে।
কিন্তু পরেরটা তো 2 নং বার তো যে কোনোটা হইতে পারে। তাই আমি বলবো হ্যাঁ এটা আমি বলছি প্রথম অবস্থায় যে কোনো হইতে পারে, কিন্তু হ্যাভের পরে আবার ডুই হইব না, হ্যাভের পরে শুধু কি হবে ডান হবে, কারণ ওটা বেসিক জানার জন্য প্রথমে তোমাকে বলছি, এরপরে আবার ভাগ করে দিছি যে এগুলো এগুলো আবার এগুলো সীমাবদ্ধতা আছে, বুঝছো সবাই? তার মানে আই হ্যাভ ডান হবে, আই হ্যাভ ডুইং ডু ডিড এগুলো হবে না। হ্যাভের মতন আরেকটা আছে গেট, কি বলতো? এটার পরেও ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এটার পরে ভার্বের কয় নম্বর ফর্ম হবে? ব্যবহার কখন কোন জায়গায় হয় কি কারণে হয় সেটা আমরা পরে জানাবো, কিন্তু এটার পরে ভার্বের কয় নম্বর ফর্ম হবে? এই কারণে যখন তোমরা ফেসবুকে স্ট্যাটাস দেখো গট ম্যারিড দাও না গট ম্যারিড দাও, বা ভালো অভিজ্ঞতা আছে, গট ম্যারিড দেখতেছি আমরা। কি দেখি বলতো? গট ম্যারিড। কখনো তুমি এই ক্ষেত্রে কি তুমি গট ম্যারি ম্যারিং এগুলো দেখতে পারবা? গট অ্যাডমিট বলবা না অ্যাডমিটেড বলবা? গট অ্যাডমিটেড। আগে স্ট্রাকচারটা জানি, বুঝছো ব্যাপারটা? তার মানে তোমার এখানে ভুল করার সম্ভাবনা কমে যাবে। এখন তোমার ধরো আমি একটা বই পেয়েছিলাম, আই গট এ বুক না আই গট এ বুক? আই গট এ বুক। তুমি আবার নাউনের আবার ফার্স্ট পার্টিসিপল করো না। আমি কিন্তু বলছি কাকে ফার্স্ট পার্টিসিপল করতে? ভার্বকে। কাকে? আমার একটা গরু আছে, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ, এটাকে করা যাবে? নাউনের ফার্স্ট পার্টিসিপল আছে, এটা আমাকে জানতে হবে, এটা আমাকে কি করতে হবে? জানতে হবে। এটা মজার জিনিস, কিন্তু ভুল করে ফেলে। কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটাকে করবা, কোনটাকে করবে না, এটা জানা লাগবে। তাহলে মোটামুটি আমাদের এই জায়গাতে হয়ে গেল যে এটার পরে ভার্ব কয় নম্বর ফর্ম হবে? 3 নম্বর ফর্ম হবে, গেটের পরে এবং হ্যাভের পরে। এবার ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো প্রিপজিশনের পরে কিভাবে বলতে দেখি। তবে টু এর ব্যাপারটা একটু আলাদা, রেজিস্টার চিহ্ন দিয়ে রাখো। টু এর কিছু বেশিরভাগ টু এর পরে বেস ফর্ম হয়, কিছু টু এর পরে আইএনজি হবে, আর কিছু হয় না। যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের লাগে আইএনজি হবে। যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের লাগে কি হবে বলো বলো? আইএনজি হবে। প্রিপজিশন আসলে ভার্বের সাথে কি হয়ে যাবে? ভার্বের সাথে, আর নাউনের সাথে না। দ্য রেড শার্ট অফ জামাল না দ্য রেড শার্ট অফ জামালি? ভার্বের সাথে হবে। নাউন লাগে আইএনজি করে লাভ আছে? তাহলে জামালিং কামালিং করা যাবে? তাহলে হি গেভ আপ, মেডিকেলে আসছে, বিসিএস এ আসছে, বিশ্ববিদ্যালয়ে আসছে, হি গেভ আপ প্লে ফুটবল না প্লেইং ফুটবল? হি গেভ আপ, কারণ আপ কি? তারপরে ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হবে। এখন সে ফুটবল খেলা ত্যাগ করেছিল। এখন তুমি যদি ওই দিক দিয়ে আবার জানো, গ্রুপ ভার্ব জানো যে গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ মানে কি? অতীতকালে করেছিল। গিভের ফার্স্ট ফর্ম কি? গেভ। তাহলে গিভ আপ, গেভ আপ, নাকি গিভের যেরকম গেভ করছো আপেরও আপ করবো, এরকম করবা? তাহলে গিভ আপ, গেভ আপ। তাহলে হি গেভ আপ প্লে ফুটবল না প্লেইং ফুটবল? কারণ আমরা জানি যে এটা সেটা আবার এটা হবে কি আস্তে 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 চলবে। এখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারি, এটা মোটামুটি বুঝতে পারলাম যে প্রিপজিশন করে ভার্ব আসলে কি হয়ে যাবে? তবে টু, টিও টু, টিও কি? টু। আমাদের এই বোর্ড কেউ দেখলে 100 বুঝবে না, বুঝো না? এই যে বড় বড় ইকুয়েশনের মতো দেখবা যে, কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে এখানে ক্লাসে তারা বুঝলেই তো হয়েছে। তোমরা এই ভিডিও আবার দেখবা, আবার বুঝবা। টু এর পরে ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। এই যে কোনো টু পাবা, বেস ফর্ম দিয়ে দিবা, নিশ্চিত থাকবা। তবে কিছু টু এর পরে আইএনজি হয়, কিছু টু এর পরে কি হয়? যে টু গুলোর পরে আইএনজি হয় এটা থেকে প্রতি বছর এমসিকিউ তে প্রশ্ন আসে। কিসে প্রশ্ন আসে? যেমন ইউনিট তোমাদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ, তাহলে ইউনিট ইজ কমিটেড টু ফুলফিলিং ইউর ড্রিম।
সবাই একটু খেয়াল করো প্লিজ। হ্যাঁ প্লিজ বলো কোনটা? ইউনিট। আচ্ছা ইউনিট তোমাদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। তাহলে ইউনিট অঙ্গীকারবদ্ধ অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, নর্মাল বর্তমান। তাহলে ইউনিট ইজ কমিটেড টু ফুলফিলিং ইউর ড্রিম। ইউনিট ইজ কমিটেড। টেন্সের ওখানে আবার পারবা, কারণ একসাথে তোমার ভিতরে ঢুকাই দিলে তুমি বুঝবে না। আমরা বুঝি স্ট্রাকচার বা স্ট্রাকচার আমাকে আগাইতে হবে। তাহলে ইউনিট ইজ কমিটেড টু ফুলফিলিং ইউর ড্রিম। ফুলফিলিং বানানো আবার FULFILL, প্রথমে একটা এল পরে মনে রাখবেন। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে কমিটেড টুর পরে ভার্ব লাগে কি হয়? আইএনজি। এরকম কয়েকটা আইএনজি বলি আমি। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তারপরে ধরো বি ইউজ টু, মানে ইউজ টু এর কোনো বিভাগ। এটা আমাদের লেকচার আছে, দেখো। লুক ফরওয়ার্ড টু, যেগুলো পরে ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। বি ইউজ টু, ইউজ টুর আগে বিভাগ, মানে যে কোনো বিভাগ, বিভাগের যে কোনোটা। গেট ইউজ টু, মানে ইউজ টুর আগে যে কোনো গেট ভার্ব। তারপর ভার্বের কি হবে? আইএনজি। আচ্ছা আমি সংক্ষেপে বলি, আই ইউজ টু লিভ হিয়ার না আই ইউজ টু লিভিং হিয়ার? লিভ হিয়ার। কারণ ইউজ টু এর কোনো ভার্ব, বি ভার্ব নাই, গেট ভার্ব নাই। কিন্তু যদি বলতাম আই গট ইউজ টু বা আই ওয়াজ ইউজ টু, তখন লিভিং হিয়ার। সহজ ব্যাপারটা বুঝছো? ওকে, এখন তো বুঝার কথা, এখন তো তোমরা তো আর নাড়ি না। তাহলে সাবজেক্ট টু অবজেক্ট টু, এই যে দেখো আমাদের এইখানে একটা সাবজেক্ট টুর ব্যবহার আছে। লিকুইড ইঙ্ক মার্কার্স আর সাবজেক্ট টু লিকিং ইফ ড্রপড। যদি এটা ড্রপ খায় লিক করা কি করবে? কারণ হবে লিক করা। তাহলে সাবজেক্ট টু অবজেক্ট টু, কারণ সাবজেক্ট টু এবং অবজেক্ট টু, তারপরে ভার্বের কোন ফর্ম হবে বলো? আইএনজি। সাবজেক্ট টু অবজেক্ট টু, এই কথা বলবো। সাবজেক্ট টু অবজেক্ট টু। হ্যাঁ আচ্ছা, প্রথম হলো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, সাবজেক্ট টু অবজেক্ট টু, কমিটেড টু, অ্যাকাস্টম টু। কমিটেড টু, অ্যাকাস্টম টু। তোমরা বুঝতেছো? অ্যাকাস্টম টু, ACCOUSTOMED, ACCOUSTOMED, accustomed to। With a view to, look forward to, subject to, object to, committed to, COMMITTED, COMMITTED। আমি তো টু এর কথাই বলতেছি। আচ্ছা এই খেয়াল করো, তার মানে এগুলো পর ভালো কি হয়ে যাবে? আইএনজি। আর সাধারণত আরো কিছু টু আছে, ওগুলো ইম্পর্টেন্ট। এগুলোতে অনেকে কেবল আইএনজি, কেউ বলে বেস ফর্ম। আচ্ছা ওটা নিয়ে আমরা পরেই করব। তবে বাকিগুলো টু এর পরে সাধারণত বেস ফর্ম হবে। কোন ফর্ম হবে? বেস ফর্ম। এবার আসো লাস্ট যেটা বলবো, এই বিভাগ। কি বার বলো তো? বিভাগ কি কি? এটা তো তোমার জানা লাগবে। বিভাগ এম ইজ আর ওয়াজ আর, অনেকে বিভাগ কা হ্যাভেস, বিভাগ হ্যাভেস, বি এম ইজ আর ওয়াজ আর বিং বিং। বিভাগের পরে B0 প্লাস আইএনজিও কারেক্ট। ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মও কি কারেক্ট। তাহলে B0 প্লাস আইএনজি কখন হবে বিভাগের পরে? যদি সেন্টেন্সটা কি হয়? অ্যাক্টিভ হয়। সাবজেক্টটা কি হয়? অ্যাক্টিভ হয়। তাহলে বিভাগের পরে আইএনজি হবে, অ্যাক্টিভ হলে। আর প্যাসিভ হলে হবে পাস্ট পার্টিসিপল। প্যাসিভ হলে কি হবে? এখন তুমি এই বেসিকটা জানা থাকলে কালকে যখন আমরা টেন্সের ব্যাপারগুলো করব তোমার দেখবা যা হইতেছে। তো আচ্ছা এই বোর্ডটা মোছা দরকার। বোর্ডটা কি দরকার? এই কথা বলো একদম টেবিলের উপর দাঁড় করে রাখো।
বোর্ডটা মোছা দরকার বা হোয়াইট বোর্ডটা মোছা দরকার, তাহলে মোছা দরকার ইংরেজি কি? আচ্ছা, নিড দিয়ে আমরা তো আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হলো ওয়াশিং। দ্য বোর্ড নিডস ওয়াশিং। এই ক্ষেত্রে এটা প্যাসিভের টোন দেয়। যদি নিডের আগে প্যাসিভ সাবজেক্ট বসে, কি সাবজেক্ট বসে, তখন এটা নিডের পরে আইএনজি হয়। এটা আলাদা একটা রুলস আছে, এটা আমরা পরে বলবো। তাহলে মোছা উচিত এটা বলি আমরা। দরকার ইংরেজি হ্যাভ টু বা হ্যাজ টু, আর উচিত মানে হলো শুড। তাহলে ধরো বোর্ডটা মোছা উচিত, দা বোর্ড শুড। এবার খেয়াল করো, শুড তার মানে এবার এটা প্যাসিভ না অ্যাক্টিভ? এটা কি বুঝো নাই তোমরা? বোর্ডটা দিয়ে সেন্টেন্স শুরু করছি, তার মানে সাবজেক্টটা প্যাসিভ। তার মানে প্যাসিভ হইতে গেলে কি লাগবে? বি ভার্ব পাস্ট পার্টিসিপল। এখন শুড মানে উচিত বলে ফেলছি, এবার শুডের পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। তাহলে বি ভার্ব আনতে হবে, বি ভার্ব। তাহলে শুড বি। এবার বি ভার্বের পরে কোন ফর্ম আনতে হবে? পাস্ট পার্টিসিপল, শুড বি ওয়াশড। দেখছো? এখন তুমি পারবা না এমন কোনো কিছু নাই, জাস্ট তুমি ভোকাবুলারিটা তোমার রিসেন্ট হয়েছে। এই কারণে আমাদের যে সিস্টেমটা আমরা নিয়ে আসছি, আমরা ভয় পাচ্ছি না। অন্যান্যরা কি করবে? অন্যান্য কোচিং গুলো এরকম স্যারের কাছে ধর্ণা দিব, এই করে সেই করে। কিন্তু তোমরা জানো যে এই প্রতিষ্ঠানটা, এটাতে যেহেতু আমি ইংলিশের হেড হিসাবে এখানে আছি, এখানে ক্লাসগুলো নিচ্ছি, প্লাস আমার আরেকটা প্রতিষ্ঠান আছে এলাকায়, আমি জীবনে কোনো স্যারের কাছেও যাই না। আমি অবশ্যই বলছি স্যারেরা আসে, কারণ কোয়ালিটি এনশিওর। ওখানে 95% স্টুডেন্ট যারা ক্লাস করছে 100% না, 90%, ওরা 100% চান্স পেয়েছে। যারা 30-40 দিনও ক্লাস করছে, 30-40%, ওদেরও মনে করো এরকম এবং তোমাদেরও সম্ভব। কারণ আজকে তুমি একটু জাস্ট কালকে এরকম দেখবে যে বেসিক যখন ওকে হয়ে গেছে, রিটেন তোমার জন্য ইজি হয়ে গেছে। এখন তোমাকে মনে করো এটা মুছতে হবে, কি করতে হবে? মুছতে হ্যাভ টু হইলো মুছতে হবে, বা মাস্ট যে কথা, হ্যাভ টু কি কথা? তাহলে দা বোর্ড হইলে তার হ্যাভ টু হবে না, হ্যাজ টু হবে। ওই যে বোর্ড হইলে কি হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে? কারণ বোর্ডের ক্ষেত্রে তো আর হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ। তাহলে দা বোর্ড হ্যাজ টু। এবার বি বারবার ফার্স্ট পার্টিসিপল আনতে হবে, হ্যাজ টু বি ওয়াশড। হ্যাজ টু বি কি? ওয়াশড। কারণ তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাগুলো, আর আমাকে বোর্ডটা বুঝতে হবে। তার মানে আমি তো এখানে অ্যাক্টিভ, এখানে কোন দরকার নাই। তাহলে আই হ্যাভ টু, আমরা কি এই টু এর পরে আইএনজি আনবো? বেস ফর্ম। আই হ্যাভ টু ওয়াশ দা বোর্ড, আই হ্যাভ টু ওয়াশ দা। বুঝছো ব্যাপারটা? তুমি তখন ইনস্ট্রাকশনে তুমি জেনে যাবা কোনটার পরে কি হবে, কোনটার পরে কি হবে, কোন অর্থ দিয়ে কি দরকার হওয়া, তোমার হয়ে যাবে। আমাকে যেতে হবে, আমাকে কি করতে হবে? তাহলে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু। কারণ হ্যাভ টু এটার পরে ভাবে কোন ফর্ম হবে? বেস ফর্ম। আর হ্যাভ হইলে কি হইতো? ফার্স্ট পার্টিসিপল। কিন্তু এখানে তো হ্যাভ নাই, হ্যাভের পরে আবার কি আছে? টু আছে। হ্যাঁ, বুঝতে পারছো? এবার আমি যদি বলি এই রুমটা ঝাড়ু দেওয়া হয়, রুমটা কি করা হয়? ঝাড়ু দেওয়া হইতেছে, একটু আগে হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট, বা হচ্ছে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, 2 ঘন্টা যাবত হচ্ছে, এটা বলছি। মানে ঝাড়ু দেওয়া কি হয়? তাহলে দা রুম ইজ সুইপ বা ওয়াশড, সমস্যা নাই, সুইপ বলো, পরিষ্কার করা। বুঝছো ব্যাপারটা? ঝাড়ু দেওয়া হয়েছিল, ওয়াশ, কিছুক্ষণ আগে হয়েছে, হ্যাজ বিন ওয়াশড। কারণ এই কিছুক্ষণ আগে হয়েছে মানে কি, এটা আবার তোমাকে জানতে হবে, কালকে জানবা। কিছুক্ষণ আগে হয়েছে মানে অতীত হয়ে গেছে, তবে বেশি অতীত হয় না। কি অতীত হয় নাই? সাম্প্রতিক অতীত হয়েছে। আর সাম্প্রতিক অতীত মানে প্রেজেন্ট পারফেক্ট। এটা আবার আরেকটা টোনে তুমি শিখবা, যারা টেন্সের ক্লাস করছো ওরা আবার ক্লিয়ার জানছে। হয়েছে, তাহলে দা রুম হ্যাজ, হ্যাজের পরে একটা বি ভার্ব ফার্স্ট পার্টিসিপল আনতে হবে, কারণ নিজে পরিষ্কার করে নাই, করা হয়েছে। তা হ্যাজের পরে বি ভার্বটা কি হবে? বিন। কারণ হ্যাজের পরে ফার্স্ট পার্টিসিপল প্রমাণ, তো বি এরও তো ফার্স্ট পার্টিসিপল হবে, হ্যাজ বিন। এবার বি ভার্বের পরে আবার ফার্স্ট পার্টিসিপল আনতে হবে প্যাসিভের কারণে, তাহলে হ্যাজ বিন ওয়াশড, হ্যাজ বিন সুইপড। ক্লিয়ার সবাই? তাহলে মোটামুটি আমরা হচ্ছে বেসিকের যে জিনিসগুলো বুঝলাম আজকে, এই জায়গাটাতে তুমি যদি এস্টাবলিশ যদি করতে পারো, জায়গাটা ইনশাআল্লাহ প্রবলেম হবে না। বেসিকটা ওকে করে ফেলতে পারলে এই জিনিসগুলো ওকে হয়ে যাবে। তো আজকে আর তোমাদেরকে বেশি চাপ দিচ্ছি না, তোমরা হচ্ছে এই জিনিসটা আজকে বারবার জিনিসটা করে আসো, দেখে আসো। ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকে বলবো যে এই ক্লাসগুলো মিস করো না। আমরা কিন্তু তোমাদের নজর রাখি যে আদৌ তোমার কি হচ্ছে। এই ক্লাসগুলো যদি মিস না করো তাহলে তোমার উপকার হবে। আচ্ছা, আজকের ক্লাসে সত্যিকারে
তোমার কাছে মনে হচ্ছে যে না উপকার হবে, এরকম কে আছো? হাত তুলো তো দেখো। তোমাদের কাছে কি আরেকজনের দেখে দেখে উঠেছো না নিজে নিজে উঠেছো? ঠিক আছে, কালকে এটা তো আজকে জাস্ট, কালকে পরশু আস্তে আস্তে ইনশাআল্লাহ এই উপকারটা আরো বেশি বেড়ে যাবে। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। দাও দাও।